সরকারকে তো এখানে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করতে হবে। উদ্যোক্তা এবং শ্রমিকের দুইজনের সমন্বয়ে এখানে যদিও মাননীয় প্রধানমন্ত্রী শ্রমিকদের অনেক ক্ষেত্রে আমাদের দৃষ্টিতে অনেক ক্ষেত্রে তাদের পক্ষ হয়েও কিন্তু এটা করেছেন, এটা অস্বীকার করার উপায় নেই। অনেক যেটা দুদক স্বীকার করলো, আন্দোলন কাকে বলে, কি এবং কি অবস্থা, যেটা বিএনপি পারে নাই আওয়ামী লীগ সেটা দেখা দিত। আর সরকারি দলে নির্বাচিত হলেই গণতান্ত্রিক হওয়া যায় না। 90 পর থেকে আপনারা যে কোন আচারে আসেন এটা আপনারা এখানে বারবার বলছি, আমরা তো অনেক আচারই দেখলাম, খালি আমাদের কি স্বৈরাচার বলেন। গোলাম সরোয়ার মিলন, আপনি নিজে বলেছেন যেটি যে পরিবর্তিত পরিস্থিতিতে পশ্চিমা বিশ্ব এখন শ্রম অধিকার নিয়ে বাংলাদেশকে চাপ দেয়। আপনি একজন উদ্যোক্তা হিসেবে গার্মেন্টস শ্রমিকদের নিয়ে অনেক কথা পশ্চিমা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের নানা বিষয়ে তাদের মতামত দিয়েছে, শ্রম অধিকার, ট্রেড ইউনিয়ন গঠন থেকে শুরু করে। আপনি কি মনে করেন যে শ্রমিকদের যে অবাধ স্বাধীনতা যেটি থাকার প্রয়োজন ছিল সেখানে কোনো ঘাটতি আছে আমাদের? দেখেন, আমরা অনেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে বিভিন্ন অপবাদ রাজনৈতিক কারণে দিয়ে থাকি, কিংবা তাদের সমালোচনা করে থাকি, কিংবা তাদের পক্ষেও অনেকে কথা বলে থাকেন। আপনি নির্মোহ অবস্থান থেকে যদি একটু কথা বলি, আমরা যেটা সবাই স্বীকার করলেন যে আমরা যেটা বাম রাজনীতি বলেন কিংবা আজকে যে সমস্ত সমাজতান্ত্রিক দেশ আছে তাদের কাছ থেকে যে শ্রম অধিকারের কথাটা আসার কথা ছিল সেটা তো আসে নাই। সেটা তো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে আসছে, কিংবা ইউরোপীয় ইউনিয়ন থেকে আসছে। ইউরোপীয় ইউনিয়ন আমাদের গার্মেন্টসে যে আমাদেরকে যে সুযোগ সুবিধাগুলি দিবে, হ্যাঁ, সেটার ক্ষেত্রে তারা যে শর্ত আরোপ করতেছে, সেখানে কিন্তু শ্রম অধিকারের কথা কিন্তু সেইভাবে আসছে। বাংলাদেশ কিন্তু সেই জায়গায় কিন্তু এখনও সেইভাবে অ্যাড্রেস করতে পারে নাই, শ্রম অধিকারের জায়গায় সেটা অ্যাড্রেস করতে পারে নাই। আইএলওর কনভেনশন অনুযায়ী, মমতাজ ভাই এগুলি ভালো জানেন, উনি কূটনীতিক ছিলেন, যে কথাটা আসছে যে বাংলাদেশকে সেইভাবে তার এটাকে কি বলে টিউনিং বলেন করার কথা, সেই জায়গাটায় সরকার করছে না। আমি একজন উদ্যোক্তা হিসাবে বলবো যে আমাদের এখানে ট্রেড ইউনিয়ন করার কথা বলছে, এটার পক্ষে বিপক্ষে দুরকম কথাই আছে। কিন্তু একটা জিনিস কি, যে আমরা কিন্তু শ্রমিকদের কিন্তু দেখেন গার্মেন্টসে আমরা সুযোগ সুবিধা দিয়ে থাকি। রানা প্লাজার যে ঘটার পর অ্যালায়েন্স অ্যান্ড অ্যাকর্ডের কারণে যে আমরা কমপ্লায়েন্স ইস্যুটাকে যে মিট করলাম, যেটা মমতাজ ভাই করছেন, আমরা বলি যে এই জায়গাটা তো গার্মেন্টসে তো একটা গুণগত পরিবর্তন আসছে। শ্রমিকদের অধিকার রক্ষায় বলেন, তাদের নিরাপত্তার প্রশ্নে বলেন, সেই জিনিসটা কিন্তু গার্মেন্টস সেক্টর করেছে। সেই কমপ্লায়েন্সটা অন্যান্য জায়গায় হচ্ছে না কেন? সরকারকে তো এখানে ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করতে হবে। উদ্যোক্তা এবং শ্রমিকের দুইজনের সমন্বয়ে এখানে যদিও মাননীয় প্রধানমন্ত্রী শ্রমিকদের অনেক ক্ষেত্রে আমাদের দৃষ্টিতে অনেক ক্ষেত্রে তাদের পক্ষ হয়েও কিন্তু এটা করেছেন, এটা অস্বীকার করার উপায় নেই। অনেক যেটা দুদক স্বীকার করলো যে আমাদের এই সেক্টরে কিন্তু তাদের বেতন অনেক বৃদ্ধি পেয়েছে। কারণ আমাদের পেইনটা কিন্তু দেখেন, গার্মেন্টসের পেইনটা অনেকে বোঝে না। তারা মনে করে এরা ওদের গরিবকে ঠকাচ্ছে, ব্যাংকের টাকা নিয়ে দিকে করছে, কিন্তু এরা যে একটা এক্সপোর্ট করে আবার টাকাটা আনা, অসৎ ব্যবসায়ীদের পক্ষে বলছি না, কিন্তু জেনুইনলি যারা ব্যবসা করছে তারা কিন্তু ভালো নেই, তারা বিভিন্ন চ্যালেঞ্জের মুখে আছে। ইন্টারন্যাশনাল মার্কেটকে কম্পিটিটিভ করা, ফেস করা, কোভিডকে ফেস করা, ইউক্রেন রাশিয়া যুদ্ধকে ফেস করা, আন্তর্জাতিক বাজারের মূল্যস্ফীতির কারণে যে দাম কমে যাচ্ছে, যে চ্যালেঞ্জের মুখে আছে, এই জায়গায় নীতিগত সহায়তা দেওয়া হলো গভর্নমেন্টের দায়িত্ব এবং কর্তব্য। এবং সেই ক্ষেত্রে আমি যেটা বলছি যে শ্রমিকদেরকে যে 20%-এর কথা বলছি, যে তাদেরকে এই 20%-এর অধিকারের মধ্যে আছে, 80% কিন্তু সেটা নাই। তাই আমি বলবো যে আমি লাস্ট পয়েন্টটা শেষ করতে চাই এইভাবে, যে কথাটা উনি বললেন যে আওয়ামী লীগ বিরোধী দলে কি থাকলে বিরোধী দলের সফল, সরকারি দলের সফল। এই জায়গাটা আমি বলবো যে আওয়ামী লীগ বিরোধী দলে এটা এই যে দেশের যে অবস্থা, যে সূচক বিরাজমান করতেছে, আওয়ামী লীগ যদি বিরোধী দলে থাকতো, আন্দোলন কাকে বলে, কি এবং কি অবস্থা, যেটা বিএনপি পারে নাই আওয়ামী লীগ সেটা দেখা দিত। আর সরকারি দলে নির্বাচিত হলেই গণতান্ত্রিক হওয়া যায় না, নির্বাচিত হলে এবং সেই নির্বাচনটা যথাযথ হয়েছে কিনা সেটাও প্রশ্নবিদ্ধ। সুতরাং আওয়ামী লীগ সেই যে সফলতার কথা মমতাজ ভাই দাবি করতেছেন, এই সফলতা আমি মনে করি জনগণ এটাকে সফল মনে করে না। জনগণ আগামীতে একটি সুষ্ঠু নির্বাচন চায়, সকলের অংশগ্রহণে একটা গ্রহণযোগ্য নির্বাচন। আমার ভোটটা আমি দেব, যাকে ভালো মনে করি তাকে দেব, এই পরিবেশটা যাতে সৃষ্টি হয়, এটা জনগণ। ট্রেড ইউনিয়নের প্রয়োজনীয়তা কি? না,
ট্রেড ইউনিয়ন তো শ্রমিকের অধিকার রক্ষার কথা তখন বললাম। এখন ট্রেড ইউনিয়ন না থাকলে তো তাদের অধিকারের কথা কে বলবে? তাদের ফোরাম সেই অধিকার কি আসলে সত্যিকারের না, প্রতিফলিত সেই হচ্ছে অধিকার কিনা? বলতে কি কতগুলি জিনিস আছে। ধরেন এই যে শ্রম ঘন্টা 1 মে, এখন কিন্তু 8 ঘন্টার বিনিময়ে ইউরোপে যদি যান সেখানে কিন্তু তারা সেই জিনিসটাকে তারা নিয়ে আসছে সপ্তাহে 4 দিন। আপনি অনেক রিফর্ম হয়েছে, একটা ট্রান্সফরমেশন কিন্তু হয়েছে আপনার ওয়ার্ল্ডের শিল্পায়নের ক্ষেত্রে। আমরা চতুর্থ শিল্প বিপ্লবের যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সময় আছি, এখানে প্রযুক্তির উপর তো যাচ্ছে। সুতরাং এখানে আমাদের দেশের মতো করেই আমাদের ট্রেড ইউনিয়নের তাদের অধিকারটা কিংবা তাদেরকে সুযোগ সুবিধাটা দিতে হবে। বলছিলেন যে কার্যকর না হলে সেটি কার্যকর না, আসলে কার্যকর কতটা সেটাই বলতেছি। প্রয়োজনীয়তা দেখেন আছে। উনি আওয়ামী লীগের একজন সম্মানিত নেতা হওয়ার পরও উনি আশাবাদ ব্যক্ত করছেন যে মাননীয় প্রধানমন্ত্রী এই করবেন। আমিও আশাবাদ করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী আজকে যে কথা বলতে চাই, এটা আমার স্নেহের প্রিয় দুদু বলল সামরিক সরকারের কথা। দেখেন, পল্লীবন্ধু হুসেন মোহাম্মদ এরশাদ উপজেলা পদ্ধতির জনক, যিনি ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে তৃণমূল পর্যায়ে নিয়ে গেছেন, ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে স্লোগানে মুখরিত করেছিলেন। সেই উপজেলার নির্বাচন হতে যাচ্ছে। সেই উপজেলাকে কার্যকর করতে হবে, সেই উপজেলাকে আরও স্ট্রেনথেন করতে হবে। এবং এই ক্ষমতার বিকেন্দ্রীকরণ যদি না করা হয়, আপনি ঢাকার আসার জনস্রোতকে যদি আপনি রোধ না করতে পারেন, তাহলে এই মূল্যস্ফীতি তো আরও বাড়বেই। এবং ওই যে শ্রমিকের যেটা বললো দুদু সাহেব, যে ন্যায্য মূল্যে কৃষক পায় না, আপনি সিন্ডিকেট ভাঙতে হবে। আপনার সব কিছুর সমাধান আছে এই ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা, যে স্বপ্নটা আমরা দেখিয়েছিলাম। আমাদেরকে তো আওয়ামী লীগ বিএনপি দুজনই স্বৈরাচার বলেন, তো এই 90 পর থেকে আপনারা যে কোন আচারে আসেন এটা আপনারা এখানে বারবার বলছি। আমরা তো অনেক আচারই দেখলাম, খালি আমাদেরকে স্বৈরাচার বলেন। আমি বলতে চাই, যে আমলের যেই থাকুক তাদের ভালো জিনিসটাকে গ্রহণ করেন, ঐক্যমতে আসেন, দেশটাকে আমরা স্বাধীন একটা নতুন প্রজন্মের কাছে আমরা যেন এটা নিয়ে যেতে পারি। এবং শেষে বলবো যে আজকে একটা ভালো ভোট, অর্থবহ গুণগত রাজনীতির মাধ্যমে সেটা হওয়া দরকার। এবং সেখানে প্রপোর্শনেট আনুপাতিক ভোটের কথা আসছে, প্রাদেশিক সরকারে আসছে। এগুলি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনি যেমন আশাবাদ ব্যক্ত করছেন, ভালো কথা, আমিও একজন আশাবাদী হতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী সারা জীবন প্রাইম মিনিস্টার থাকবেন না, শি ইজ নট দ্য লাস্ট প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ। উনি যাতে এই কাজগুলি করে যান এবং এদেশে উনি ইয়ের ভাষায়, আমার দুদুর ভাষায় ফ্যাসিবাদের কথা বলেছেন, আমার ভাষায় আমি বলবো যে ফ্যাসিবাদও যে ভালো কাজ করতে পারে এই প্রমাণটা আশা করি উনি রাখবেন।